আজকে যে বড় দল বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে এসেও ঘোষণা দিয়েছিল এবং বিজয়ের পরে বলেছে যে আসলে তারা কোনো প্রকারের বিজয় মিছিল করবেন না, সারা বাংলাদেশে তাদের দোয়া কর্মসূচি। আমরা বাইতুল মোকাররমে যেমনটা দেখেছি যে এখানে কেন নেতাকর্মী আসেনি, তবে বাইতুল মোকাররমের যিনি খতিব আব্দুল মালেক তিনি আসলে দোয়া করেছেন দেশ ও জাতির জন্য এবং মোনাজাতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ। আমরা এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আজকে দোয়ায় যেটি উঠে এসেছে, যারা সরকার গঠন করছে তারা যেন দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারে, এমনটাই কিন্তু আজকের দোয়ার বিষয় ছিল। বিশেষ করে রমজানের আগে এই শেষ জুমা এবং পরবর্তী জুমায় রমজান, সেই জায়গা থেকে মানুষের মাঝে একটি ধর্মীয় আবেগ অনুভূতিও তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে মানুষ আরো বেশি দেশের জন্য দোয়া চাইছেন। আমরা কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব। কি দোয়া করেছেন দেশের জন্য? আসসালামু আলাইকুম। আমরা দোয়া করলাম যে আমাদের যে নতুন সরকার এসেছে সে যেন মানে ভালো থাকে এবং সুন্দরভাবে দেশ চালাতে পারে। আমরা একটা অনুরোধ জানাবো তাকে যেন দেশটাকে সুন্দরভাবে চালাতে পারে এবং প্রতিটা মসজিদ মাদ্রাসা যেন সরকার ভিত্তিক হয়, তারা যেন সরকার থেকে টাকা পায়। এটা হলে ভালো হয়। দেশ ও জাতির জন্য কি দোয়া করলেন? নতুন সরকার কিভাবে দেশ পরিচালনা করতে পারে? আসসালামু আলাইকুম। নতুন সরকার যেন দেশ সুন্দরভাবে চালাতে পারে এই আমাদের কামনা করি। ধানের শেষে সবাই যেন ভোট দিছে এই কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। বাইতুল মোকাররমে এসে সরকারের জন্য তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া করছি আল্লাহর জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, একটু বলবেন যে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেড়শো দিন পরে জন্মের পরে এত সুন্দর নির্বাচন আমার জীবনে আমি পাই নাই। আমি আশাবাদ যে যারা দুর্নীতি করবে তাদেরকে ছাড় দিয়ে তাদেরকে করে বাদ মাইনাস করে সবাইকে নিয়ে দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য তারেক রহমান সাহেবকে দোয়া করি, তিনি যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করে। আপনি একটু বলবেন যে দেশ ও রাষ্ট্রের জন্য কি দোয়া করলেন? আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আমাদের খতিব সবার জন্য দোয়া করছে, তারেক রহমান এবং তার পিতা মাতা সবার জন্য দোয়া করছে। ইনশাআল্লাহ তারেক রহমানের পক্ষে আমরা একটাই আশা করব, যেন আগের মতো ফেসিবাসদের মতো যেন দেশ না চালায়, যেন সামনের দেশটা যেন আমরা ভবিষ্যতে ভালোভাবে চলতে পারি। দিন শেষে ধর্ম মর্ম বর্ণ শেষে সবাই যেন আমরা ভালোভাবে স্বাধীনভাবে দেশে চলতে পারি, ফিরতে পারি। ইনশাআল্লাহ দোয়া কামনা করছি, এটাই। যারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে তাদের কাছে কি চান, কি প্রত্যাশা? জি, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে কওমি মাদ্রাসার ছাত্র, সেই হিসেবে আমার বর্তমানে যারা ক্ষমতায় আসবে বা এসেছেন তাদের কাছে আমার একটা চাওয়া হচ্ছে, আপনারা ইতিপূর্বে যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা ক্ষমতায় গেলে পর কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিবেন এবং আমাদের সার্টিফিকেটকে আপনারা যেমনিভাবে সরকারি স্বীকৃতি দেওয়ার কথা দিয়েছিলেন, আমাদের জনাব তারেক রহমান এটা স্বীকৃতি দিয়েছিলেন। মানে ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাচ্ছেন অনুকূলে। জি, আমরা চাচ্ছি যে তিনি তার ওয়াদা রক্ষা করবেন ইনশাআল্লাহ, পাশাপাশি আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের দিকে তিনি লক্ষ্য রাখবেন। শান্ত, আমরা শুনছিলাম যে যারা বাইতুল মোকাররম মসজিদে আজকে জুমা পরবর্তী মোনাজাতে অংশ নিয়েছেন তারা আসলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন। দেশের শিক্ষা ব্যবস্থা, আইন অনুশাসন সবকিছুতেই যেন আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার সেই জায়গাটিতে জনগণের হয়ে এবং রাষ্ট্রের হয়ে যেন কাজ করে, সেই জায়গায় আসলে সুশাসন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ থেকে যেন দুর্নীতি মুক্ত হয় এবং সমাজ রাষ্ট্র যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এমনটাই কিন্তু দোয়া করেছেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। মাজহার মাহবুব বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সেখানে দোয়া চলছে, মানুষ দোয়া করছে, নতুন সরকার গঠন হবে, সবকিছু মিলে দেশের জন্য দোয়া প্রার্থনা চলছে। আমরা এবার আক্তারুজ্জামানের কাছে যেতে চাই, তিনি রয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে। এই মুহূর্তে আক্তার, কি চলছে ঢাকেশ্বরী মন্দিরে? সেখানেও কি প্রার্থনা চলছে কিনা জানাবেন দর্শকদের। শান্তা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে। আপনি নিশ্চয় জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সারা দেশেই জুমার নামাজের পর দেওয়া হচ্ছে এবং যারা সনাতন ধর্মের যারা অনুসারীরা রয়েছে তাদের নেতৃবৃন্দ সহ এখানে ঢাকেশ্বরী মন্দিরে যে প্রার্থনার আয়োজন করা হয়েছে, আমরা জানতে পেরেছি
বিকাল 5টায় এই যে প্রার্থনার আয়োজন সেটি করা হবে এবং এখানে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের আসার কথা রয়েছেন। আমি বেশ কিছুক্ষণ আগে এখানে এসে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে এটি দুপুর পরপরই হবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকেও জানানো হয়েছে যে এটি বিকাল 5টা নাগাদ এই যে সনাতন ধর্মের যারা অনুসারী রয়েছে তাদের নিয়ে বিএনপির যে নিরঙ্কুশ জয় সেটি নিয়ে মূলত এই ঢাকেশ্বরী মন্দিরে তারা প্রার্থনায় আসবেন এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই যে সংসদীয় আসন সহ আশপাশের যারা সনাতন ধর্মের অনুসারী আছেন তারাও আসবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য এখানে দোয়া হবে এবং এই যে নিরঙ্কুশ বিজয় সেই বিজয়ে আপনি নিশ্চয়ই জানেন যে তারা কোনো আনন্দ মিছিল করবে না, তার ধারাবাহিকতাই কিন্তু এই যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের নিয়ে বিকাল 5টায় একটি দোয়া প্রার্থনা যেটি সেই প্রার্থনা করার কথা রয়েছে। তো আমার কাছে ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এমনটি। শান্তা। আক্তারুজ্জামান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আক্তারুজ্জামান যুক্ত হয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন তিনি প্রার্থনা চলছে। আমরা আমাদের সহকর্মীদেরকে সাথে নিয়ে 26-এর নির্বাচনের সবশেষ খবর আপনাদের জানানোর চেষ্টা করছি। গতকাল থেকে শুরু হওয়া 26-এর নির্বাচনের এই আয়োজন এখনও চলছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আদ্যপান্ত সবকিছু তুলে ধরছে আপনাদের সামনে। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা যেহেতু একে একে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, আমরা চলে যেতে চাই গোপালগঞ্জে। সাব্বির আহমেদ তিনি যুক্ত হবেন সেখান থেকে। দেখতে পাচ্ছি সাব্বির আপনাকে। সাব্বির, গোপালগঞ্জে আমি দেখছিলাম যে বেশ কয়েকটি আসনে আসলে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন এবং সব মিলিয়ে সবগুলো আসনের খবর কি আপনার কাছে রয়েছে কিনা দর্শকদের উদ্দেশ্যে জানাবেন, কি আপডেট? বিএনপির এই প্রথম 3টি আসনে, গোপালগঞ্জের যে 3টি আসন সেই 3টি আসনে একচেটিয়া তাদের বিজয় অর্জন হয়েছে এবং এই বিজয় অর্জনের পর যে সকল প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা যেটি বলছেন যে তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা আসলে জনগণের দোরগোড়ায় যাবেন এবং সেই প্রতিশ্রুতিগুলোর আসলে বাস্তবায়ন তারা করতে চান। আমাদের সঙ্গে এই মুহূর্তে গোপালগঞ্জ 1 অর্থাৎ টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার বিএনপির মনোনীত যে প্রার্থী SM জিলানী তিনি রয়েছেন। আমরা একটু তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। একটু বলবেন যে জনগণের আপনাদের নিয়ে অনেক প্রত্যাশা এবং সেটি জনগণ তাদের ভোটের মাধ্যমে আসলে তার জানান দিয়েছে। আপনারা তার কি প্রথমে কি থেকে আসলে শুরু করতে চাই? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন তাদেরকেও ধন্যবাদ। অনেক সমস্যা সমাজে রয়েছে, তো আমি প্রথমত এই এলাকার প্রথম যে সমস্যাটা হচ্ছে যে মানুষের কর্মসংস্থানের খুব অভাব রয়েছে। অনেক বেকার, লেখাপড়া শিখে বেকার অবস্থায় বসে আছে, কর্মসংস্থান নেই। তা আমি ছোট মাঝারি শিল্প গড়ে তোলার মধ্য দিয়ে এই মানুষগুলো যেন কর্মসংস্থান করতে পারি এবং আমি যে কাজগুলো করব আগামী দিনে, আমি এই এলাকার সুশীল সমাজ, বিশিষ্টজন, সুধীজন, গুণীজন এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে বসে তাদের কাছ থেকে সমস্যার কথাগুলো জেনে সেটাকে চিহ্নিত করে মহান সংসদে বলে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব, এটাই আমার প্রত্যাশা। এই আসন আপনার 3টি আসন থেকে ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছে, যেটা এই প্রথম দেখা দিয়েছে। এটার পেছনে কারণ কি? কেন জনগণ আপনাদেরকে বেছে নিয়েছে? আমরা তো জনগণের জন্য রাজনীতি করি। বিএনপি সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণে রাজনীতি করেছে। আমরা জাতীয়তাবাদী দল করি, আমাদের এই প্রত্যয় রয়েছে, আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আর সব থেকে বড় কথা যে মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে। বিগত দিনে তারা বারবার একটি দলকে এখানে নির্বাচিত করেছে, কতটুকু কি পেয়েছে জনগণ জানে। জনগণ এবার পরিবর্তন চেয়েছে এবং আমি মনে করি এটা গণতন্ত্রের একটা জাগরণ। এই জাগরণটা হয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। মানুষ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা যেন মানুষের যে প্রত্যাশা আমাদের কাছে রয়েছে প্রত্যাশা পূরণ করতে পারি এবং মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে পারি, এটাই আমার লক্ষ্য। শুনছিলেন, আসলে শুধু এই আসন নয়, প্রত্যেকটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন এবং যারা
জয়ী হয়েছেন, বিএনপি যে এই সকল প্রার্থীরা প্রত্যেকটি আসনে সবচেয়ে বেশি ভোটও পড়েছে এবার কিন্তু আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়েছে। আপনারা জানেন বলা হয় গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি। তো যে সকল প্রার্থীরা আসলে জয়ী হয়েছেন তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের ঘাঁটি যেই কথাটি রয়েছে এটি আসলে সত্য নয়, কারণ এতদিন জনগণ আসলে ভোট দিতে পারেনি, তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি। আর এখন যেহেতু তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, তাই তারা তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন সেই পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন। তার প্রমাণ কিন্তু গতকাল ব্যালটের মাধ্যমে তারা দিয়েছেন। এবং আপনারা জানেন যে গতকাল প্রায় 50% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে পুরো গোপালগঞ্জের যে 3টি আসন রয়েছে এই 3টি আসন মিলে। এবং এই 3টি আসনের মধ্যে বিএনপি মনোনীত যে সকল প্রার্থীরা রয়েছেন প্রত্যেকেই জয়ী হয়েছেন। এবং আপনি জানেন যে এই গোপালগঞ্জের যে 3 নম্বর যে আসনটি এই মুহূর্তে যে টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এই আসনে প্রায় 46% হিন্দু ভোটার রয়েছে। এবং গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানীর যে অংশটি রয়েছে সেই অংশে প্রায় 33% হিন্দু ভোটার রয়েছে। এবং গোপালগঞ্জ 1 অর্থাৎ মুকসুদপুর এবং কাশিয়ানীর আরেক অংশ নিয়ে যে আসনটি রয়েছে সেখানে প্রায় 33% হিন্দু ভোটার রয়েছে। এই যে ভোটাররা রয়েছেন তাদের আস্থা আসলে তারা অর্জন করতে চান এবং সেজন্য তাদের সঙ্গে যে সম্প্রীতির বন্ধন সেই সম্প্রীতির মেলবন্ধনে তারা গড়ে তুলতে চান এবং এখানকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে তারপর তারা কাজ করতে চান। একই সঙ্গে তারা যেটি বলছেন যে এই এলাকার জনগণকে অনেক ক্ষেত্রে একটি বিশেষ দলের রাজনীতি করে বলে অনেক সময় তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এই হয়রানির শিকার যেন এখানকার জনগণ না হয় সেজন্য তারা কাজ করতে চান। তো এই ছিল আমার কাছে মোটামুটি পুরো গোপালগঞ্জ এলাকার যেই চিত্র, সাধারণ মানুষের যে চাওয়া এবং যারা মনোনীত হয়েছেন জনগণের ভোটে তাদের যে চাওয়া সে বিষয়ে সব শেষ। সাব্বির, ধন্যবাদ আপনাকে।